নিয়মিত আয়োজন খবর প্রতিদিন দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। আজ খবর প্রতিদিনের সাপ্তাহিক বিশেষ আয়োজন। আজকের এই বিশেষ আয়োজনে আমাদের মাঝে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ইতিহাসবিদ বঙ্গবন্ধু অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে অনলাইনে সংযুক্ত হয়েছেন এয়ার কমান্ডার অবসরপ্রাপ্ত ইশফাক এলাহি চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক ও কোষাধ্যক্ষ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। ইশফাক এলাহি চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও সংযুক্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান। অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে ভারতের দিল্লি থেকে সংযুক্ত হবেন ভারত প্রেস ক্লাব দিল্লির সভাপতি শ্রী গৌতম লাহিড়ী। দর্শক, এ পর্যায়ে বাংলাদেশ টেলিভিশন সহ কয়েকটি টেলিভিশনের প্রচারিত সংবাদ বিবরণীর নির্বাচিত অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা আলোচনার শুরুতেই একটু দেখে নেব গত 25শে জুন সাম্প্রতিক ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দেওয়ার সময় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য রেখেছিলেন তার কিছুটা অংশ। বাংলাদেশ স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং যারা সমালোচনা করে তাদের জানা উচিত সারা পৃথিবীতে একটি মাত্র মিত্র শক্তি যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে। আমাদের সমস্ত মুক্তিযোদ্ধারা সেখানে ট্রেনিং পেয়েছে। পৃথিবীর যে কোনো দেশ যারাই কোনো যুদ্ধে মিত্রশক্তির সঙ্গে সহযোগিতা করেছে বা মিত্রশক্তি তাদের এসে সাহায্য করেছে, তারা কিন্তু সেই দেশ থেকে কোনোদিন ফেরত যায়নি। এখনও জাপানে আমেরিকার সৈন্য, জার্মানিতে রাশিয়ান সৈন্য সহ এরকম পৃথিবীর বিভিন্ন দেশ দেখলে সে দৃষ্টান্ত পাওয়া যাবে। এখানে ভারত কিন্তু ব্যতিক্রম। তারা মিত্রশক্তি হিসেবে আমাদের পাশে থেকে যুদ্ধ করে এসেছে, কিন্তু যখনই জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছেন যে তারা দেশে ফিরে যাক, ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গে সেটা রাজি হয়েছেন এবং তাদেরকে ফেরত নিয়ে গেছেন। তারা যে যুদ্ধের সরঞ্জামাদি সব কিছু নিয়েই কিন্তু এসেছিল, এখানে যুদ্ধ করেছিল। পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করেছিল তাদের কাছে, কিন্তু আমরা কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, কারণ তারা কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে। এরপরে যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে, এরপর বিক্রিটা হয় কিভাবে, সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটরে এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। এগুলো আমার নিজের দেখা জানা। আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, যত ছোট হোক, এটা আমাদের সার্বভৌম দেশ। আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না। আজকে ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডারই নাই, কিছুই নাই। তাহলে কি একটা দেশ আরেক দেশের কাছে বিক্রি করে দিয়েছে? কারণ আমাদের মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই আমাদের সব থেকে বেশি প্রয়োজন। শ্রী গৌতম লাহিড়ী, প্রথমে আপনার কাছে আসি। আমার হাতে একটি বই আছে, 2007 সালে প্রকাশিত হয়েছিল অধ্যাপক নুরুল ইসলামের, বাংলাদেশ জাতি গঠনকালে এক অর্থনীতিবিদের কিছু কথা। আমি সেখান থেকে কয়েকটা লাইন আপনার আলোচনার আগেই উপস্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের রেশ ধরেই আমি এই উপস্থাপনটি করছি। 1972-73 সালে শুধু খাদ্য বা ভোগ্যপণ্য নয়, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মেরামত পুনর্গঠনের জন্য শিল্প কলকারখানায় কাঁচামাল সরবরাহেও ভারত ব্যাপক সহায়তা প্রদান করে। ভারত নিজের তেলের আমদানিকারক হয়েও বাংলাদেশের জ্বালানিতে শোধনাগারের জন্য অপরিশোধিত তেল সরবরাহ করে জরুরি সহায়তা করেছিল। ভারত বেসামরিক বিমান ও জাহাজ সরবরাহ করে। নতুন দেশটির জন্য সবচেয়ে জরুরি ছিল খাদ্য। 1972-এর শুরুতে বাংলাদেশ একদিকে যুদ্ধের ধ্বংসের
যজ্ঞের ক্ষতি, আর একদিকে পরপর 2 বার শস্যহানির কবলে পড়ে। ভারত সহায়তা হিসেবে শুধু 4 লক্ষ টন খাদ্যশস্যই দেয়নি, খাদ্যশস্য পরিবহনে সহায়তা করে। প্রথম 6 মাসে মোট প্রাপ্ত খাদ্যের সহায়তার 74% ভারত দিয়েছিল। 1971 সালের ডিসেম্বর থেকে 1972 জুনের মধ্যে 20 কোটি মার্কিন ডলার দান হিসেবে এবং পণ্য আমদানি ও প্রকল্পের জন্য অত্যন্ত সহজ শর্তে 4.2 কোটি মার্কিন ডলার ঋণ প্রদান করে। 1971 থেকে 1974-75 সময়ে ভারত 30.8 কোটি মিলিয়ন মার্কিন ডলার সহায়তা করে। মার্কিন যুক্তরাষ্ট্রের 57.7 কোটি মিলিয়ন মার্কিন ডলারের সহায়তার পর দাতাদের মধ্যে এটাই ছিল দ্বিতীয় সর্বোচ্চ সহায়তা। গৌতম লাহিড়ী। না, আপনি যদি আমাকে প্রশ্ন করেন মানে কি জানতে চাইছেন এই ধরনের তো ঘটনা, আমি কারণ মাননীয় যেটা প্রধানমন্ত্রীর যে বক্তব্য, যে একেবারে যে সাহসী উচ্চারণ, এবং তিনি কৃতজ্ঞ জাতির একজন নেতা হিসেবে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন দৃঢ়চিত্তে ছিলেন, সর্বশেষ সংবাদ সম্মেলন মাননীয় প্রধানমন্ত্রী সেরকমই ব্যক্ত করেছেন। আপনার অনুভূতি জানতে চাই। না, একদম আপনি সঠিক কথা বলেছেন সুভাষবাবু, যে এটা ঘটনা যে আসলে আমি যেটা ভারতীয় হিসেবে মনে করি যে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেই অবস্থানে একটি সমৃদ্ধশালী, স্থিতিশীল এবং হচ্ছে প্রগতিশীল একটা বাংলাদেশ ভারতের নিরাপত্তার কারণে অত্যন্ত জরুরি। ফলে সেই কারণেই ভারত যখনই বাংলাদেশ কখনো কোনো সংকটে উপস্থিত হয়েছে, ভারত পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। আজকে ধরুন আমার মনে হয় আমরা বোধহয় অনেক বেশি গুরুত্ব দিচ্ছি যারা এই শেখ হাসিনার সফল ভারত সফর, আমি যাকে মনে করি যে তিনি একটা কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়েছেন, যে দক্ষতার কথাটা বাংলাদেশের মানুষের স্বীকৃতি দেওয়া উচিত। কারণ তিনি যেভাবে যে প্রকল্পের কথা বলে ভারত থেকে যে সম্মতি আদায় করে এলেন, যে তিস্তা প্রকল্প, সেটা পানি বন্টন না, সেটা ঠিকই, কিন্তু এই প্রকল্পটি বাস্তবায়িত হলে তিস্তার পানি প্রবাহ বেড়ে যাবে এবং ভবিষ্যতে এই চুক্তি নিয়ে আর মাথা ব্যথা হবে না, এবং এটা কিন্তু বাকি অভিন্ন নদীর ক্ষেত্রেও এটা প্রযোজ্য হতে পারে। ফলে আমার কাছে মনে হয়েছে এটা একটা অত্যন্ত যুগান্তকারী সিদ্ধান্ত, এবং এটার আমি বেশিরভাগ কৃতিত্ব কিন্তু আমি শেখ হাসিনাকে দিতে চাই ভারতীয় হিসাবেও। কারণ তিনি এই জিনিসটা ভারতকে বোঝাতে পেরেছেন যে এটা কেন ভারতের জন্য জরুরি। আজ যারা প্রশ্ন তুলছেন মানে আমার কাছে তো অস্বাভাবিক লাগে, যেমন অনেকে প্রশ্ন তুলছেন রেলওয়ে ট্রানজিট ইত্যাদি, না ট্রানজিট প্রসঙ্গটা আবার শব্দটা উঠে এসেছে। 1965 সালের আগে যখন এই সমস্তটা রেলপথে যখন ভারত পাকিস্তানের মধ্যে রেল চলতো, তখন কি সেই তথাকথিত পূর্ব পাকিস্তানে তাদের কি কোনো স্বার্থ লঙ্ঘিত হতো, নাকি স্বাভাবিক ছিল, নাকি সেখানকার মানুষ উপকৃত হতেন, ভারতীয় মানুষ? দ্বিতীয় কথা বলবো যে যে ট্রানজিটের কথা বলা হচ্ছে সেই ট্রানজিটের দরুন বাংলাদেশ চেয়েছিল নেপাল এবং ভুটানে তাদেরও যেমন ভারতের মাধ্যমে তারা যেন যাতায়াত করতে পারে, সেটারও তো সর্বসম্মতি হয়েছে, সেটারও তো কোনো বিরোধিতা হয়। যেটা কিন্তু আপনি যদি পূর্বের মানে যৌথ বিবৃতি দেখেন তাদের সেখানে কিন্তু উল্লেখিত আছে। এটা তারই একটা ধারাবাহিকতা। এটাকে অযথা আমার মনে হয় রাজনীতি করার জন্য হয়তো করা হচ্ছে, স্বাভাবিকভাবেই বিরোধীরা রাজনীতি করবেন, তাদের অধিকার আছে এটা করার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি বাংলাদেশের মানুষকে খালি একটা কথাই বলবো ভারতীয় হিসেবে, যে সমস্ত ডকুমেন্টগুলো এবারে সফরের পর জারি হয়েছে, প্রত্যেকটা ডকুমেন্ট যেন প্রত্যেক সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী, একাডেমিশিয়ান এবং সাধারণ মানুষ যদি সম্ভব হয় তাদের পড়ে দেখা উচিত। সাংবাদিকদের একটা বড় দায়িত্ব আছে, তাদেরও পড়ে দেখা উচিত এখানে কি লেখা আছে। অর্থাৎ সোজা কথায় যেটা ব্লু অ্যান্ড হোয়াইটে লেখা আছে এবং যেটাতে দুই দেশের সম্মতি হয়েছে, তাতে কোথায় বাংলাদেশের স্বার্থ লঙ্ঘিত হয়েছে আমি তো খুঁজে পাচ্ছিলাম। মানে আমার তো মনে হচ্ছে ভারতের, বাংলাদেশের নয়, বাংলাদেশ এবং ভারত দুদেশের মানুষের উপকারের জন্য একটা অদ্ভুত সমঝোতা হয়েছে এবারে স্বল্প 24 ঘন্টার মাত্র সফরে, যা কিন্তু সম্পর্কটাকে সোনালী অধ্যায় থেকে, আমি বলি যে আওয়ামী লীগ প্লাটিনাম জয়ন্তী পালন করলো, বোধহয় প্লাটিনাম স্তরে উন্নতি হতে পারে। অসংখ্য এই ধন্যবাদ। দীর্ঘমেয়াদী গৌতম লাহিড়ী, আপনার কাছে ফিরে আসবো। আপনার এই কথার রেশ ধরেই আমি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনের কাছে আসতে চাই।
আহ, গতকালকে ইশফাক এলাহি চৌধুরী দৈনিক সমকালের একটি লেখা লিখেছেন, বাংলাদেশ ভারত তিস্তা প্রকল্পটি হোক বহুপক্ষীয়। আমি তার কাছে পরবর্তীতে যাব, আপনার মন্তব্যটি শুনতে চাই। শুধু একটু বলি, মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যে লিখিত বক্তব্যটি প্রথমে পাঠ করেছিলেন, তার দুটি লাইন, গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়ন ও বাংলাদেশের তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণ প্রকল্পে ভারতের সহায়তার ব্যাপারে আমরা আলোচনা করেছি। তবে এর সঙ্গে দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়া তিস্তার পানি ভাগাভাগির কোনো সম্পর্ক নাই। ধন্যবাদ আপনার। মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন তা বাস্তবতার প্রতিনিধিত্বকারী। তার বক্তব্যে ইতিহাস আছে, বাস্তবতাও আছে। যেমন এয়ার কমোডর অবসরপ্রাপ্ত ইশফাক এলাহি চৌধুরীর লেখাতেও ছিল, সেখানে আবেগ বর্জিতভাবে সত্য কথন আছে বলে আমি বিশ্বাস করি ওই লেখাটিতে। আর মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যেও তাই। এখন কথা হচ্ছে ভারতের সঙ্গে আমরা অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে কথা বলছি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি, তার সামনে দুটো ইস্যু, একটা গঙ্গা পানি বা গঙ্গা চুক্তি যা জ্যোতি বসু করে গেছিলেন, জ্যোতি বসুর নাম নিয়েই বলছি আমি, এটা তার বিশাল ভূমিকা ছিল। সেই গঙ্গা পানি চুক্তির নবায়ন একটা ইস্যু, আর একটা হচ্ছে তিস্তার পানি। তিস্তার পানি এখনো পাইনি, পেতে হবে এমন একটা কথা চালু আছে বাংলাদেশের রাজনীতিতে। তো এরই প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের মতো প্রতিনিধি, যে প্রতিবেশী, সেই প্রতিবেশীর সঙ্গে আমি জোর জবরদস্তি কি করব? রাজনীতির কথা আলাদা, রাজনীতি আর কূটনীতি সমান্তরাল চলে না। ভারতের মতো প্রতিবেশীর সঙ্গে আমাকে তাল মিলিয়ে চলতে হবে ঠিকই, তবে আত্মসম্মান বিসর্জন নয়। তার কারণ 1961 বড়দিনে 25শে ডিসেম্বর বঙ্গবন্ধু প্রথম ভারতের সঙ্গে যোগাযোগ করলেন এবং তোফাজ্জল হোসেন মানিক মিয়া ইত্তেফাকের সম্পাদক, তাকে দিয়ে খবর পাঠালেন ভারতীয় উপদূতাবাসের রাজনৈতিক সচিব, ওয়ারিতে থাকতেন চক্রবর্তী ভিলায়, তিনি তখন তাকে দিয়ে খবর পাঠালেন যে তিনি নেহেরুর হাতের কাছে একটু চিঠি পাঠাবেন। সেই চিঠিতে কিন্তু লেখা ছিল যে বাঙালিরা তাদের মান সম্মান আত্মমর্যাদা বজায় রেখেই ভারতের সাহায্য প্রার্থী। শশাঙ্ক শেখরের কাছে সেই বক্তব্য চিঠি পাঠিয়েছিলেন। তো বাঙালির যে মান মর্যাদা, আর সে কথাটাতে তিনি 7ই মার্চের ভাষণে বললেন, আর দাবায় রাখতে পারবা না। বাঙালিকে কোনোদিনই কেউ দাবিয়ে রাখতে পারেনি। সেই জন্যে সব কিছু মিলিয়ে কিন্তু কূটনীতিতে প্রতিফলন হয়। ভারতের সঙ্গে আমার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে, তবে আমি যতদূর জানি ভারতের সংবিধানে কেন্দ্রীয় সরকারের হাতে অনেক ক্ষমতা আছে। সেই ক্ষমতা প্রয়োগ করবে কিনা কেন্দ্রীয় সরকার, সব কিছু বিচার করে সেইটা আমার দেখবার বিষয়। আপনার কাছে ফিরে আসবো স্যার। ইশফাক এলাহি চৌধুরী, তিস্তা প্রকল্পটি হোক বহুপক্ষীয়, আপনার লেখা, এবং এতক্ষণ দুজন আলোচক যা বিস্তৃত করলেন তার সাথে আপনি যদি সংযুক্ত করেন। তার আগে একটা ঐতিহাসিক ঘটনা, মানে আজকের এটা তো আলোচনা, আপনি যেটা প্রথমে যেটা পড়লেন যে ভারতীয় সৈন্য প্রত্যাহার, আমি তার একটা ইনডাইরেক্ট উইটনেস হিসাবে এই প্রজন্মকে দুই একটা কথা বলতে চাই, আপনি যদি পারমিশন দেন। আই জাস্ট টেক 1-2 মিনিটস। বলবো? অবশ্যই অবশ্যই বলুন। তো বঙ্গবন্ধু কিন্তু তার প্রথম ভিজিট কলকাতায় যখন গেলেন, প্রথমে আসার সময় তার সময় ছিল না, 1972 সালে 6 ফেব্রুয়ারি।
এই ফেব্রুয়ারিতে, তখনই কিন্তু উনি প্রপোজাল দিলেন যে ইন্দিরা গান্ধীকে, যে আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশে আসার আগেই আমি চাচ্ছি যে সর্বশেষ ভারতীয় সৈন্য বাংলাদেশ থেকে চলে যাবে, এবং আমরা 26শে মার্চ যে প্রথম স্বাধীনতা বার্ষিক করব তার যথেষ্ট আগে এটা হতে হবে। তখন কিন্তু অনেক লজিস্টিক প্রবলেম ছিল, প্রায় 4 ডিভিশন, তখনও ইন্ডিয়ান সৈন্য এখানে 4 ডিভিশন সৈন্য রয়ে গেছে, 90,000-এর মতো ভারতীয় পাকিস্তানি যুদ্ধবন্দীর প্রায় অধিকাংশ রয়ে গেছে, রেল নাই, আপনার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, আমাদের ভিতরে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতিও তখন ছিল না। তা সত্ত্বেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রীর অনুরোধে ইন্দিরা গান্ধী রাজি হয়ে গেলেন, এবং সর্বশেষ প্যারেড যেটা হলো লাস্ট ইউনিট গার্ডস রেজিমেন্ট ইন্ডিয়া, তারা স্টেডিয়ামে আমার মনে হয় 14 তারিখে তাদের 14ই মার্চ শ্রীমতী ইন্দিরা গান্ধীও বলেছিলেন যে আপনার পরবর্তী জন্মদিনের আগেই সৈন্য প্রত্যাহার করা হবে। এবং তিনি 18 তারিখ আসলেন, তখন কিন্তু ভারতীয় সৈন্য আর বাংলাদেশে নাই, এবং 26শে মার্চে যখন জাতীয় প্রথম আমাদের স্বাধীনতা প্যারেড হলো, আমি সেখানে প্যারেডে পার্টিসিপেট করেছিলাম, তার এক সপ্তাহ আগেই সর্বশেষ ভারতীয় সৈন্য বাংলাদেশ থেকে চলে গেছে। এই যে একটা জিনিসটা কিন্তু একটা ভীষণ ভীষণ সিম্বলিক, এবং দুইজনের মধ্যে আত্মবিশ্বাস এবং দুইজনের যে কনফিডেন্স, এবং দুই রাষ্ট্রের মধ্যে যে একটা একে অপরকে তাদের বিশ্বাস, এটা কিন্তু একটা বিরাট ঐতিহাসিক জিনিস, যেটা আজকে অনেকের প্রজন্মের অনেকের কাছে জানে না। আজকের এই আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলেছেন, পৃথিবীতে একমাত্র মিত্র শক্তি যারা যে কোনো দেশে সহায়তা করতে এসে তারা চলে গিয়েছে, উইদিন মান্থস তারা চলে গেছে। আচ্ছা, এখন আসি তিস্তা প্রকল্প। এই যে আমি এটাতে মাননীয় প্রধানমন্ত্রীর উনি নিজেও মেনশন করেছেন যে ভারতীয় প্রপোজাল একটা আসছে, এবং তার আগে চীনও তারা একটা প্রপোজাল দিয়েছে। আমি বেসিক্যালি বলেছি যে আমি মনে করি যে ভারতের তো পার্টিসিপেশন ইম্পর্টেন্ট, কারণ আমরা যে কোনো প্রকল্প আমাদের সাইডে যদি নেই, তার আগে আমাদের জানতে হবে যে কতটুকু পানি সেই এশিওর, গঙ্গায় যেমন চুক্তি হয়েছে যে লিন সিজনে আমাকে এতটুকু পানি দিতে হবে, ঠিক একইভাবে আমাদের ফ্লোটা মিনিমাম ফ্লো এনশিওর করতে হবে, তার জন্য ভারতের পার্টিসিপেশন দরকার। এখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা করতে হবে, আমি বলেছি যে ইয়েস, চায়না ইন্ডিয়া বোথ আর ওয়েলকাম, এবং প্রধানমন্ত্রীও বলেছেন যে তারা আসতে পারে, এবং আমরা দেখবো যে আমাদের ইকোনমিক বেনিফিটস এবং ফিনান্সিয়াল বেনিফিট। এবং আমি বলেছি যে শুধুমাত্র ভারত এবং চীন নয়, আমাকে এটা যেহেতু একটা বিরাট প্রজেক্ট হবে যেটা সমস্ত উত্তরবঙ্গের জন্য ইম্পর্টেন্ট, ইনক্লুডিং ইন্ডিয়ান সাইড অফ নর্থ বেঙ্গল, তো আমি মনে করি যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ইউরোপিয়ান যারা এই ব্যাপারে ইঞ্জিনিয়ারিং, তো অরিজিনাল তিস্তা প্রজেক্ট কিন্তু আমেরিকানদের করা, মানে যেটা বাংলাদেশ সাইডে, যেটা তখন 56-57 সালে কাজ শুরু হয়েছিল। এনিবডি ক্যান পার্টিসিপেট, এন্ড উই শুড, জাস্ট লাইক পদ্মা ব্রিজের ক্ষেত্রে যেরকম আমরা করেছি, যে সারা পৃথিবীতে টাকা বাংলাদেশ দিয়েছে, কিন্তু সারা পৃথিবী থেকে যেখানে যে বিষয়ে এক্সপার্টাইজ আমরা সেটা গ্রহণ করেছি। এই ধরনের একটা কিছু আমরা করতে পারি, এবং এতে ভারত বাংলাদেশ তো উভয় বেনিফিটেড হবে। এবং এই সঙ্গে আমি এটাও বলতে চাই আজকে যে ভবিষ্যতে কিন্তু চীনের পার্টিসিপেশন এই জন্য লাগবে যে চীন যে আপনার ব্রহ্মপুত্রের উপরে যে পাওয়ার প্রজেক্ট করছে, বিরাট গেগা প্রজেক্ট, এটা আপনার ইয়াংশি থেকেও আরো বড় প্রজেক্ট হচ্ছে। ইনিশিয়ালি তারা স্বীকার করছিল না, কিন্তু এখন গুগলসে পরিষ্কার দেখা যায়, গুগলস ম্যাপে গেলে। তো সেখানে কিন্তু ভারত বাংলাদেশ মিলে আপনার চীনের সাথে বার্গেনিং করতে হবে। সুতরাং ইট ইজ বেটার এখনই আমাদের একই টেবিলে বসা উচিত, এবং এই সমস্ত অববাহিকার এবং সমস্ত নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, এগুলো মিলে আমাদের কাজ করতে হবে। আমি আরেকটা বিষয় আপনার কাছে ছোট্ট করে একটু মন্তব্য চাইবো, আপনার লেখা থেকে আমি উৎকলন করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন, বাংলাদেশে ভারতের ট্রেন চললে নিরাপত্তা বিঘ্নিত হবে, অথচ 7-8 বছর ধরে ঢাকা থেকে কলকাতা একদিন বাংলাদেশের ট্রেন আর একদিন ভারতীয় ট্রেন চলছে, খুলনা থেকেও চলছে। এখন নতুন করে রাজশাহী থেকে ভারতের ট্রেন চললে নিরাপত্তা বিঘ্নিত হবে কিভাবে? মনে রাখতে হবে বিশ্বে বর্তমান সময়ে কানেক্টিভিটি গুরুত্বপূর্ণ। এক কথা যদি আপনি সংযুক্ত। আমি এই যে ঢাকা কলকাতা বিশেষ করে যে ট্রেনটা চলে, এটা আমার বাসা থেকে 200 গজ দূরে, এবং প্রত্যেকদিন সকালে আমরা মর্নিং ওয়াকে আমরা দেখতে পাই। তা একই কথা একজন আমাকে বলছিল, দেখেন সব ভারতীয় ট্রেন। আমি বললাম, জানতো যে প্যাসেঞ্জার দেখেন এখানে 80% প্যাসেঞ্জারই বাংলাদেশি প্যাসেঞ্জার, তারা সব
যারা এয়ারলাইন পায় না তারা, এবং বাসে যাওয়া অনেক বেশি রিস্কি, তাই তারা ট্রেনে যাচ্ছে, তা আমাদেরই লোক যাচ্ছে। তো এখানে ভারতের আধিপত্যবাদের কি হলো? তো আসলে ওই আর্টিকেলে আমি দেখেছি, যখন আপনার ইফ ইউ রিমেম্বার, যখন প্রথম চালু হলো আগরতলা টু ঢাকা বাস সার্ভিস, ও একদল মিডিয়া, এক দেশ গেল, জাতি গেল, বিক্রি হয়ে গেল। এখন তো ডেইলি চলছে, কলকাতা ঢাকা বাস সার্ভিস চলছে, ট্রেন চলছে। এয়ারলাইন যদি চলতে পারে, প্লেনে উচ্চবিত্তরা যদি আকাশপথে চলাচল করলে যদি দেশের সার্বভৌমত্ব নষ্ট না হয়, তাহলে মধ্যবিত্ত ট্রেনে গেলে অসুবিধাটা কি? অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আবার ফিরে আসবো অধ্যাপক কামরুল হাসান খান। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি যদি সব মিলে বলেন, কেননা খুব গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা আছি। ধন্যবাদ সুভাষ সিংহ রায়। আমার অত্যন্ত প্রিয় কয়েকজন মুখ আছে, আমাদের প্রফেসর আনোয়ার হোসেন, আমাদের ইশফাক ভাই, এবং ভারতের বিশিষ্ট সাংবাদিক গৌতম লাহিড়ী, এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এই আপনার কথার সাথে যুক্ত করতে চাই। প্রথম কথাটা বলতে হয় যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভবত বিশ্বের একমাত্র সরকার প্রধান যিনি এইভাবে সংবাদ সম্মেলন করেন। এবং এইভাবে আমরা দেখি যে অনেক সময় সংবাদ সম্মেলন অনেক রাষ্ট্রপ্রধানরা করেন, কিন্তু চট করে তার ব্রিফিংটা করে চলে যায়। কিন্তু এখানে যে ইন্টারাকশনটা হয়, এটা বোধহয় বিশ্বের কোনো নেতা করে কিনা আমার সন্দেহ আছে। সেই হিসেবে ওনাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এখন আমাদের কয়েকটা জিনিস, আমরা যারা সেই 60 দশকে বেরিয়ে ওঠা মানুষ, আমাদের মাথার মধ্যে কয়েকটা জিনিস আছে। একটি হলো পাকিস্তানের রাজনীতির, একটি হলো গিয়ে যে তারা ভারত জুজু দেখিয়ে দেশের রাজনীতি করেছে, এবং তারা ধর্মকে রাষ্ট্র ক্ষমতায় ব্যবহার করেছে, এবং সেনাবাহিনীর একটা অংশীদার। তিনটি উপাদান ছিল পাকিস্তানের রাজনীতি। এবং মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের বয়সী বা যারা আছেন এখানে, তারা নিশ্চয়ই জানেন যে একটা বড় প্রচার ছিল দেশ স্বাধীন হলে বাংলাদেশ কিন্তু ভুটান বা সিকিমের মতো হয়ে যাবে। এটার ব্যাপক প্রচার ছিল পাক বাহিনীর মাধ্যমে বা পাকিস্তান সরকারের মাধ্যমে। এবং ৭৫ পরবর্তী সময়ে একই সেই তিন উপাদান নিয়ে কিন্তু তারা রাজনীতি করে। যখনই কোনো বিষয় ভারত সংক্রান্ত আসে, তখনই তারা বারবার এটা বলতে চায়। কিন্তু এখানে আমরা ভারতের সাথে আমাদের একটা গভীর বন্ধুত্ব আছে, এবং আমরা ৭১-এ যে সহযোগিতা পেয়েছি, সেখানে প্রায় ১৫,০০০ ভারতীয় সৈন্য আমাদের দেশের জন্য, আমাদের মুক্তির জন্য জীবন দিয়েছে। সেখানে তাদের প্রতি আমাদের অনেক ঋণ রয়েছে। আর আজকে প্রায় ৫৩ বছর আমরা ভারতের সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে আমাদের গভীর বন্ধুত্ব এবং সহযোগিতাপূর্ণ সম্পর্ক। এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে সাম্প্রতিক ভারত সফরের মধ্যে 10টি চুক্তি হয়েছে, সমঝোতা স্মারক চুক্তি হয়েছে, স্বাক্ষর হয়েছে। তার মধ্যে 5টি হলো নতুন, 3টি হলো নবায়ন, আর 2টি খুব গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে যেটা ভবিষ্যৎ নিয়ে। একটি হলো ডিজিটাল অংশীদারিত্ব, আর একটা হচ্ছে টেকসই উন্নয়নের জন্য সবুজ অংশীদারিত্ব। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই সময়ের জন্য, গোটা বিশ্বের জন্য। সেই হিসাবে এবং বঙ্গবন্ধু কন্যা যে সংবাদ সম্মেলনটা করেছেন গত 25 তারিখে, সেটাতে তিনি সব বিষয়ে খোলামেলা কথা বলেছেন। এবং যে আলোচনায় বাংলাদেশে বিভিন্ন সমালোচনার মধ্যে 2টি বিষয় প্রধানত আছে। একটি হলো গিয়ে তিস্তা চুক্তি, আর একটি হলো গিয়ে যে রেল লাইনের। হ্যাঁ, সেটি তো ইশফাক ভাই রেল লাইনটা খুব সুন্দর করে বলছে। রেল লাইন তো চলছে, ঢাকা থেকে চলছে, এখানে কি ক্ষতিটা হচ্ছে? আমাদের মানুষ তো সুযোগ সুবিধা পাচ্ছে। আর সেই জায়গাটা আমার সুযোগ আছে, আমি একটা দেশের বা এই দক্ষিণ এশিয়ার কিন্তু 2টি অংশ, একটি হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, আর হচ্ছে পিপল টু পিপল বা সিভিল সোসাইটি। আমি কিন্তু এই সিভিল সোসাইটি যুক্ত আছি। এই দক্ষিণ এশিয়ার মানুষ কি চায়? তারা আন্দোলন করছে, বর্ডারলেস আমরা করতে চাই। আর বহু আগের থেকে এই আন্দোলন হচ্ছে যে আমরা দক্ষিণ এশিয়াকে ইউরোপের মতো দেখতে চাই। সেখানে ট্রেন লাইন গেলে অসুবিধা, আমরা তো বর্ডারলেস দক্ষিণ এশিয়া চাই। সেটাও কিন্তু পিপলের একটা বড় বিষয় আছে। এবং সেই হিসেবে আমার কাছে বঙ্গবন্ধু কন্যা যেটি খুব পরিষ্কার করে সাহসের, এবং এটি খুব আমাদের গৌরবের বিষয় একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, যে কূটনীতিতে বঙ্গবন্ধু কন্যা যে সাফল্য দিয়েছে, যেটা তিনি এই সংবাদ সম্মেলনে বলেছেন, যে একই সাথে যে বিশ্বের বড় বড় শক্তির সাথে যে ব্যালেন্স
কূটনীতি তিনি চালিয়ে যাচ্ছেন, এটা কিন্তু বিরাট একটা সফলতা, এটা বাংলাদেশের জন্য আমাদের গৌরব। আর বিশেষ করে তিস্তা চুক্তিতে যে মহাপরিকল্পনাটা নেওয়া হচ্ছে, তার মধ্যে তিনটি বিষয় প্রধানত: ড্রেজিং, পার বাঁধানো এবং পানি সংরক্ষণ। এটি তো লাগবেই। এবং সেইখানে তিনি ভারতের সাথে হতে পারে বা চীনের সাথে, পরিষ্কার করে তিনি বলেছেন যে কারোর সাথে হতে পারে। এবং যেটি ইশফাক ভাই বলেছেন, আমরা ইশফাকের সাথে একমত, এটা বহুমুখী হলে সবচেয়ে ভালো হয়। এবং আমরা তো চাই যে গ্লোবাল, এখন পুরোনো চিন্তা ভাবনার মধ্যে থাকলে হবে না, কিন্তু এখন একটা গ্লোবাল চেঞ্জ আসছে, আমার আধুনিকতার সাথে মিশতে হবে। আমি মনে করি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তো একজন বলেছেন প্রস্তাব বিজ্ঞান, অনেক আসবে, যেটা আমার দেশের জন্য হ্যাঁ, ভালো হবে আমি সেটাই গ্রহণ করব। হ্যাঁ, কল্যাণ, দেশ এবং দেশের মানুষের কল্যাণে যেটি জুৎসই হবে সেটাই তিনি করবেন। বঙ্গবন্ধু কন্যার যে বিষয়গুলো আছে, যেটা আমরা গৌরববোধ করি নিরপেক্ষভাবে, এটা মানে অনেকে মনে করে যে আমরা যেহেতু আমরা বঙ্গবন্ধু আদর্শ বিশ্বাস করি, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আমরা গভীর আস্থাবান। শেখ হাসিনার যোগ্যতাটা আজকে কোথায় দাঁড়িয়েছে বিশ্বের রাজনীতিতে? তিনি একটা সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি, তিনি সবচেয়ে সাহসী মানুষ, এবং তিনি ঝুঁকি নিতে পারেন। এবং সেই কারণে আজকে যে আমরা দেখেছি কাছে থেকে অনেক জায়গা দেখার সুযোগ, বিশেষ করে জাতিসংঘের যে ভূমিকাটা তিনি রাখেন, আজকে শেখ হাসিনা হচ্ছে মানে ক্ষতিগ্রস্ত জলবায়ুর বিশ্ব নেতা। জলবায়ুতে যে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের তিনি হচ্ছে সভাপতি এবং আন্দোলন করে যাচ্ছে। সেই কারণে আজকে ওনার প্রতি আস্থা বাংলাদেশের সকল মানুষের রাখতে হবে। বাংলাদেশ কিন্তু সিকিম হয়ে জানে, ভুটানও হয়ে জানে, বাংলাদেশ আজকে বিশ্বের দরবারে বিশ্বের বিস্ময়, আজকে উন্নয়নের রোল মডেল, এই কথা মনে অসংখ্য রাখতে ধন্যবাদ, হবে। সেই অসংখ্য কারণে ধন্যবাদ। এই সমস্ত সেই পুরনো রাজনীতি নিয়ে এখন চলবে না। আমাদেরকে বিশ্ব রাজনীতির সাথে গ্লোবাল যে চেঞ্জ এবং দেশের সাথে দেশের যে সমন্বয়, সেটা কমিউনিকেশন হচ্ছে সবচেয়ে বড় একটি পথ। এবং সেইখানে বোঝাপড়া, ভারতের সাথে আমাদের এমন কিছু অবস্থা কখনোই যায় নাই যখন বঙ্গবন্ধু কন্যা বা বঙ্গবন্ধু ক্ষমতায় ছিলেন। আমাদের সমঝোতা, সহযোগিতা, বন্ধুত্ব সেটাই হয়েছে। এবং সেই কারণে পারস্পরিক আমরা চাই সহযোগিতা। এই সম্পর্কে অগ্রগতি হোক, সহযোগিতা অগ্রগতি হবে, এবং আমরা ভারত বাংলাদেশের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শ্রী গৌতম লাহিড়ী, আপনার কাছে সর্বশেষ যে বিষয়টি নিয়ে আসতে চাই, 2015 সালের 7ই মে ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় ভারত ও বাংলাদেশের মধ্যকার স্থল সীমান্ত চুক্তি সংক্রান্ত যে বিলটি 331 এবং 0 ভোটের ব্যবধানে পাশ হয়। সেদিন রাত্রেবেলায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আপনি সংযুক্ত ছিলেন, আমিও সংযুক্ত ছিলাম। সেদিন আপনার যে কথাগুলো, সে কথাগুলো আমার মনের মধ্যে গেঁথে আছে। আপনি কি আজকে সেই বিষয়টা আবার একটু উল্লেখ করবেন, আমাদেরকে মনে করিয়ে দিবেন? না, আমি তো সেটাই মানে বলতে চাই যে সেটা এবং হচ্ছে এটা যে যে বাংলাদেশ দেখুন কতটা লাভবান হয়েছে সেটা আপনি সেদিনকে অঙ্ক কষে দেখিয়েছিলেন। অনেকে তো হ্যাঁ প্রথম দিকে একদম। বুঝতে পারেনি। এবং 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 সব থেকে বড় কথা, ভারত ভূখণ্ড হারিয়েছে 10,000 একর। আপনারা 111টা ছিটমহল পেয়েছেন, ভারত পেয়েছে 52টা। তাহলে ভারত কি তার স্বার্থ বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল? তা তো নয়। দুদেশের সম্পর্ককে উন্নত করার ক্ষেত্রে এই ধরনের কূটনৈতিক বিনিময় ঘটে থাকে। আপনি সেই সময় মনে রাখবেন যে আজকে যে প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তো বিরোধিতা করেননি, তার দলেরও সাংসদ ছিলেন। তারাও তো সেই স্থল সীমান্ত শক্তিকে, এবং যে ছিটমহল পশ্চিমবঙ্গের ভৌগোলিক সীমানার মধ্যে, সেখানেও তো তিনি সম্মতি দিয়েছেন। রাজনৈতিক নানা কারণে এগুলো বিষয়গুলো এসে থাকে ইত্যাদি। আজকে যেরকম ওই আপনি যেগুলো বলছিলেন যে স্থল সীমান্ত, ভারতের একটা কোনো রাজনৈতিক দলের সাংসদ তার কোনো বিরোধিতা করেন। এই সর্বসম্মতি বাংলাদেশের ক্ষেত্রে কি 331 ঘটেছে, 0 ভারতের ভোটে পাশ আভ্যন্তরীণ হয়েছিল। রাজনীতিতে ঘটেনি। বাংলাদেশের আভ্যন্তরীণ, ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে এই সর্বসম্মতি দেখা যায় না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা গিয়েছে। দ্বিতীয়ত আমি যেটা বলবো, তাহলে সব থেকে বাংলাদেশ বড় ভারতের রাজনীতিবিদদের কিন্তু এক করতে পারে, সেটাও কিন্তু দেখিয়েছে। এইটা ঘটনা, এটা ঘটনা। কারণ হচ্ছে যে আমরা মনে করি, যে ভারতীয়রা মনে করি যে বাংলাদেশকে আমাদের পাশে রাখা দরকার, পাশে রাখা দরকার, এবং তাদের যেটা স্বার্থ সেটা পূরণ করার জন্য সর্বাধিক চেষ্টা করা উচিত। অসংখ্য আজকে যারা ধন্যবাদ। যে প্রশ্ন তোলেন, ধরুন বাংলাদেশ নেপাল এবং ভুটান থেকে বিদ্যুৎ চায়, সেটা তো ভারতের ভূখণ্ড দিয়ে যাবে। তাহলে ভারত কি স্বার্থ বিকিয়ে দিচ্ছে? ভারত কি বিক্রি করে দিল বাংলাদেশের কাছে? আমি যদি কোনো ভারতীয় কিন্তু এই প্রশ্ন তুলছেন,
ভারতীয় একজনও প্রশ্ন তোলেননি যে বাংলাদেশকে যদি বিদ্যুৎ দেন ভারতীয় ভূখণ্ড দিয়ে যাবে সেই ট্রান্সমিশন লাইন। তাতে ভারতের তো কোনো, তাতে কোনো ক্ষতি হচ্ছে, তাতে কোনো, কেউ তো আপত্তি করছে মানে না যে নেপাল থেকে ভারতকে বিদ্যুৎ বাংলাদেশের দেওয়া। 40 মেগাওয়াট যে বিদ্যুৎ আমদানি, সেটা আপাতত কিন্তু 40 দিয়ে শুরু, ভবিষ্যতে তো এই যে সমঝোতায় যেটা ফিউচারিস্টিক যেটা সমঝোতাপত্র হয়েছে বা যে ডকুমেন্ট, তাতে লেখা আছে ভবিষ্যতে ভুটানও এর থেকে ইনক্লুডেড হবে। অসংখ্য ফলে এই ধন্যবাদ যে গৌতম ভাই, জায়গাগুলো যে যাবে সেটা তো ভারতের মধ্যে দিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। সুভাষ, এইটা তো যারা সমালোচনা করছেন তাদের বোঝা উচিত ভারত তো তার স্বার্থ বিক্রি করছে না। আর শেখ হাসিনা তো বলেই সবাই শুনেছেন, এত বড় দাঁড়িপাল্লা আছে কিনা আমি জানি না, অসংখ্য যেটা দিয়ে ধন্যবাদ, বিক্রি করে বিক্রি করা যায়। অসংখ্য ধন্যবাদ। ইশফাক এলাহি চৌধুরী, এক কথায় যদি বলেন। আমি একটু বলবো, বলুন বলুন বলুন, এক কথায় বলুন। এই এই ইয়েতেই এই ব্যাপারেই আমি বলি যে যে মানবিক দিকটা যেটা হচ্ছে, আমি আমি যদিও আই এম ফ্রম সিলেট, কিন্তু উত্তরবঙ্গে আমি বড় হয়েছি, রংপুর, লালমনিরহাট, সৈয়দপুর, এবং এই যে আপনার ছিটমহলগুলোর যে মানবিক যে একটা দিক, এটা যে আমরা সলিউশন আমরা সলভ করেছি, মানে মানুষ জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, সে কোনো দেশের নাগরিক হতে পারে না, কোনো স্কুলে যেতে পারে না, তার বাচ্চা চাকরি করতে পারে না। এই জিনিসটা কিন্তু ওয়ান অফ দ্য biggest achievement both for the Indian people and Bangladeshi people, এটা হয়েছে, যেটার উইটনেস আমরা সবাই। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। আরেকটা জিনিস আমি বলতে চাই কানেক্টিভিটির ব্যাপারে, কারণ যেহেতু আমরা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, এখানে আমি বড় হয়েছি, আমি কিন্তু ছোটবেলা থেকে দেখেছি ইন্ডিয়ান ট্রেন কলকাতা থেকে পার্বতীপুর হয়ে, চিলাহাটি হয়ে, গীতালদহ এদিকে চলে গেছে জলপাইগুড়ির দিকে। তখন কিন্তু কেউ এটা ইয়ে বলেনি। এবং প্রথমত তো আমরা দুই ভাবে সাফার করেছি 47 সালে, রোড এবং রেলওয়ে কানেক্টিভিটি, কারণ বেঙ্গল এবং আসাম, আসাম বেঙ্গল রেলওয়ে এই যে বিরাট ডিসকানেকশন হয়েছে একটা 1947-এ। তারপরেও যেসব লাইন চালু ছিল সেগুলো 65 ওয়ারের পরে আইয়ুব খান শুধু বন্ধই করলেন না, অনেক জায়গায় রেল লাইন তুলে ফেললেন। কেন ভারতের সাথে, মানে ভারত কেন পূর্ব পাকিস্তান আক্রমণ করলো না? এই লোকদের একটা ষড়যন্ত্র আছে। দুইটা আইন উনি করলেন, এক সমস্ত কানেক্টিভিটি বন্ধ করে দিলেন, আর 2 নম্বর শত্রু সম্পত্তি আইন, যেটা পূর্ব পাকিস্তানের সংখ্যালঘু বিশেষ করে মারওয়াড়ি সম্প্রদায়ের উপরে বিরাট আক্রমণ ছিল, আমাদের ইকোনমিটাকে শ্যাটার করে দিয়েছে। যে অথচ এই বাঙালিরা কিন্তু আপনার লাহোরের প্রতিরক্ষা এবং আমাদের যারা এয়ারফোর্সে ছিলেন, কত এসজেএম, কতগুলো তারা কি সাহসিকতা যুদ্ধ করেছে। তারপরেও 69-এ উনি বই লিখলেন, ফ্রেন্ডস নট মাস্টার্স। তাকে বললেন বাঙালি জাতি এরা ইয়ে না, মার্শাল রেস না, এরা কেরানি হতে পারে, সৈন্য হতে পারে না। এই যে মানে ওই ইয়েতে আমরা যে অবিচারের সম্মুখীন আমরা হয়েছি, আমার মনে হয় দিস কানেক্টিভিটিতে ফেরত আসলে এটা উভয় পক্ষের জন্য একটা উইন উইন সিচুয়েশন হবে, এবং আমরা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে আমরা সবাই উপকৃত হব। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আর বড় জোর 5 মিনিট কথা বলতে পারবো, কিন্তু আমরা আলোচনা শেষ করব অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনকে দিয়ে। তার আগে দুটো ভিডিও ক্লিপ দেখতে চাই। গত 26শে জুন নিরাপত্তা দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভাষণ, সেই ভাষণের কিছুটা অংশ। আমাদের এসেছে প্রতিটি সদস্য সর্বক্ষণ প্রশংসনীয় কর্মোদ্যোগ, আনুগত্য, সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। একদিকে যেমন আর্থসামাজিক উন্নয়ন, অপরদিকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশকে এবং বাঙালি জাতিকে সারা বিশ্বের মর্যাদার সাথে যেন মাথা উঁচু করে বিশ্বে চলতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। এই জনগণের শক্তিটা নিয়েই আমরা চলি। কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরেও এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়ে দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবো। কাজে এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। গত 27শে জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান ও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024 উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন তার কিছুটা অংশ। আমি যখন 81 সালে আসি, সারা বাংলাদেশে ঘুরি, দেখতাম বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে,
স্কুলে পাঠায় না। আমি অনেক সময় গ্রামে মাদেরকে জিজ্ঞাসা করেছি যে বাচ্চাদের স্কুলে পাঠান না কেন, তারা বলছে স্কুলে পাঠায় কী হবে, যদি একটু কাজ করে তো অন্তত 10টা টাকা তো কামাই করে আনতে পারে। তা আমি জিজ্ঞেস করতাম যে আমি যদি সেই টাকাটা দিয়ে আপনি স্কুলে পাঠাবেন আপনার ছেলে মেয়েকে? তো গ্রামের মানুষ কিন্তু খুব বেশ ভালোভাবে খুব শক্তভাবেই কথা বলে। যখন আমি জিজ্ঞেস করলাম যে আমি যদি এই টাকাটা দিয়ে দিই তা আপনি কি আপনার বাচ্চাকে স্কুলে পাঠাবেন, আমাকে সোজা উত্তর দিল তাই পাঠাবো না কেন, তাই পাঠাবো না কেন। তা আমি বললাম ঠিক আছে, আমি যদি কখনো যেতে পারি ক্ষমতায় অবশ্যই আমি এই ব্যবস্থা করব, কিন্তু আমার বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে। তো আমরা কিন্তু সরকারে আসার পরে ঠিক সেই ব্যবস্থায় নিয়েছিলাম। 3টা কোম্পানিকে আমরা মোবাইল ফোন দিয়ে দিয়েছিলাম এবং আমরা যখন মাদের নামে এই উপবৃত্তির টাকাটা দিতে শুরু করি আমরা দেখলাম 20 লক্ষ মায়ের কোনো মোবাইল ফোন ছিল না, যেটা আমরা নিজেরা কিনে দিয়ে দিয়েছিলাম। গ্রামের মানুষ খুব শক্ত কথা বলে, মাননীয় প্রধানমন্ত্রী খুব শক্ত কথা বলেন এবং সত্য উচ্চারণ করেন। আপনার কাছে ফিরে আসি, আপনি সব মিলে যদি আপনার সমাপনী ধন্যবাদ। তার আগে গতকাল দিল্লিতে বাংলাদেশ ভারত সুসম্পর্কের পোষক অধ্যাপক মুচকুন্দ দুবে প্রয়াত হয়েছেন। তার বিদেহী আত্মার প্রতি অতল শ্রদ্ধা জানাচ্ছি। এই অনুষ্ঠান থেকে তার স্ত্রী ঢাকায় থাকার সময় 3 বছর লাগাতার সোহরাব হোসেনের কাছে নজরুল গীতি শিখেছে। তার প্রতি আমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার শুভেচ্ছা রইল। অধ্যাপক মুচকুন্দ দুবের সঙ্গে আমি বহুবার বহু সেমিনার কনফারেন্সে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কথা বলেছি, ভালো লেগেছে, তার প্রতি অতল শ্রদ্ধা। আর মাননীয় প্রধানমন্ত্রীর একটি কথাই আমি বলি, তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলেছেন যে নিরাপত্তার স্বার্থে যেন তাকে জনবিচ্ছিন্ন না করা হয়। এই কথাটি আমি বহু টকশোতে বলেছি, বহু লিখেছি, বহুবার বলেছি। আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিনও বলেছেন নিরাপত্তার জন্যে জনবিচ্ছিন্ন যেন না করা হয়। দুজনের কথাই মিলে গেল। এখন আমরা যখন পথ দিয়ে যাতায়াত করি, পথে গাড়ি বন্ধ হয়ে গেল, কেন বন্ধ হলো? মাননীয় প্রধানমন্ত্রী বা মহামান্য রাষ্ট্রপতি যাবেন বলে গাড়ি বন্ধ। অনেকক্ষণ বসে আছে, ফুটপাত দিয়ে যারা যাতায়াত করছে সাধারণ মানুষ, পুলিশ তাদের ঠেলা গুঁতো দিয়ে গলির মধ্যে ঢুকিয়ে দেয়। তো এতে করে যারা মাননীয় প্রধানমন্ত্রী বা মহামান্য রাষ্ট্রপতি দুজনেই কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। সুতরাং নিরাপত্তার বিষয়টি নতুন করে ভাবতে হবে, এই কথাটা মাননীয় প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন। এটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি। এবং মনে রাখতে হবে সংবিধানের 7 ধারায় বঙ্গবন্ধু নিজে বলে দিয়েছেন প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কিন্তু যখন রাস্তায় আমার তাই উল্লেখ করছেন বারবার, গাড়ি যখন বন্ধ থাকে তখন তো মনে হয় না যে সাধারণ মানুষ এই রাষ্ট্রের সব ক্ষমতার মালিক। তো সেই জন্যে প্রাথমিক শিক্ষা নিয়ে যে কথাটি বললেন, শিক্ষা নিয়ে যা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাস্তববাদী। শিক্ষার অবস্থা যা আছে, শিক্ষা সারা পৃথিবী জুড়ে শিক্ষার গুণে মানে ধস নেমেছে, বাংলাদেশেও নেমেছে। মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার ব্যক্ত করেছেন যে শিক্ষা নিয়ে আমরা ঘুরে দাঁড়াবো। আমি তাকে সমর্থন করি, তার সাথে আছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, খবর প্রতিদিনের সাপ্তাহিক বিশেষ আয়োজন এখানেই শেষ করছি। আগামীকাল একই সময়ে খবর প্রতিদিন দেখবেন এই আশাবাদ ব্যক্ত করছি, আপনাদের মঙ্গল কামনা করছি।